আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। কে অনেক সময় ভুল বোঝানোর চেষ্টা করা হয়, প্রশ্ন করা হয় যে বিজেপি ক্ষমতায় এসে ত্রিপ্রাসাদের কি লাভ হয়েছে। তো বলতে গেলে অনেক কিছু বলতে হয়। তো তার মধ্যে অনেক কাজ আমরা ত্রিপ্রাসাদের জন্য, জনজাতিদের জন্য করেছি। তার মধ্যে যে প্রশ্ন আপনার রাজপরিবার বা আমাদের প্রদ্যোৎবাবু, তাদের পরিবারেরও লাভ হয়েছে। যেমন দেখুন, উনি এই যে ২৭ তারিখ জনসভায়, সেই দিন ছিল কৃত বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিন বা মৃত্যুদিন। শ্মশানেও গেছেন ওনারা, শ্মশানে গিয়ে মাল্যদান করে তারপরে আশীর্বাদ নিয়ে এসছেন, এ কথা ভাষণে বলেছেন। কিন্তু ওটা ছাড়া কি কখনো প্রদ্যোৎবাবু আমি কৃত বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ছেলে এই কথা বলতে সাহস করেছেন? উনি করেননি। বলেছেন আমি মহারাজা বীর বিক্রমের গ্র্যান্ডসন, নাতি। এটা কেন হয়েছে জানেন? ওনার বাবার পরিচয়ের চাইতে ওনার দাদুর পরিচয়ে উনি পরিচিত হতে চান বেশি, গর্ববোধ করেন বেশি। এই কাজটা করেছি আমরা বিজেপি, আমাদের রাজ্য সরকার। প্রদ্যোৎবাবুর বাবা, উনি তো রাজা ছিলেন ঠিক, উনি ছোট বলেই তো কাঞ্চনপ্রভা দেবী রাজ্য চালাতে হয়েছিল একসময়। তো রাজা হিসেবে আমরা কিন্তু ত্রিপুরাবাসী কৃত বিক্রম কিশোর মাণিক্যকে আমরা দেখিনি, কারণ গণতান্ত্রিক যুগ প্রবেশ করায় উনি সেই সুযোগ পাননি। তো রাজা হিসাবে সফল না ব্যর্থ সে কথায় আমি যাব না। আমি যাব কৃত বিক্রম কিশোরজির আর একটা কি পরিচয় ছিল? কংগ্রেসের নেতা, তিনবারের উনি এমপি। আমি যদি ভুল না করি 67-এ হয়েছিলেন, 77-এ হয়েছিলেন, 89 বা এরকম। তারপরে আবার ওনার মা বিভু কুমারী দেবীজিও ছিলেন। 4বার 20 বছর এই পরিবার কংগ্রেস করেছিলেন, এমপি হয়েছে। তাহলে কংগ্রেস নেতা হিসেবে পরিচয়ে লজ্জা পায়। আর মহারাজা বীর বিক্রমকে আমরাই প্রথম ওনার মূর্তি স্থাপন করে নরেন্দ্র মোদী ক্যাবিনেট, ইউনিয়ন গভর্নমেন্ট ক্যাবিনেট বৈঠক করে মূর্তি স্থাপন, সরকারি ছুটি ঘোষণা ইত্যাদি করার পরে এমন পপুলার হয়ে গেছেন, সারা বিশ্ব ওনাকে চেনার পরে ওনার গ্র্যান্ডসন পরিচয়ে উনি এখন খুশি হন, গর্ববোধ করেন। তো বিজেপি আসার পরে যদি সব থেকে বেশি লাভ হয়ে থাকে জনজাতি, সাধারণ আম জনতা তো হয়েছে, তার চাইতে সব থেকে বেশি হয়ে থাকলে রাজপরিবারও। আমি এই কথা আগে বলেছি, আজকে বলছি আপনার প্রশ্নের উত্তরে। দেখুন, ওনার এখন আর এক ভুল, কৃতিজি বিজেপি থেকেই তো এখন 5 বছরের জন্য সাংসদ হিসেবে কাজ করছেন। এই সুযোগও তো বিজেপির সঙ্গে আসার পরে, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করার পরে প্রদ্যোৎজি আজকে যে সমস্ত কথাবার্তা বা একটু উচ্চস্বরে কথা বলা যে সাহসটা, এটাও তো বিজেপির সঙ্গে আসার পরে। না হলে আমাদের এই কথা বলতে পারেন, আমি তো ডাইরেক্ট দিল্লির সঙ্গে কথা বলি। ওনার কি সাহস হয়েছে কোনোদিন, যতক্ষণ পর্যন্ত মনমোহন সিং ছিল? উনি তো সেই সময় কংগ্রেসেরই প্রদেশ প্রেসিডেন্ট ছিলেন। আমার যতটুকু মনে হয়, আমি যদি ভুল না করি, আমাদের বর্তমান এই মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওনার সঙ্গে কংগ্রেসের যুব কংগ্রেসের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি হেরেছেন। আজকে বিজেপির সঙ্গে আসার পরে বড় কথা বলার সাহস পেয়েছেন তিনি। তো কাজে সব থেকে বেশি যে লাভবান হয়ে থাকে রাজপরিবার, জনজাতিদের তো লাভ হয়েছে। মুখ্যমন্ত্রী একটু আগে যে কথা বিমলবাবু বলছিলেন, 28-এর মুখ্যমন্ত্রী,
জিষ্ণুদেব বর্মন জি আজকে তেলেঙ্গানায় আমাদের মহামান্য রাজ্যপাল হিসেবে কাজ করছে। এটা কি তাদের দাবি ছিল না আন্দোলন করেছি আমরা জনজাতি? এটা বিজেপি। যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দিতে বিজেপি জানে। আর জনজাতি মুখ্যমন্ত্রী হলে সব সমস্যার সমাধান হয় না। দশরথ বাবু মুখ্যমন্ত্রী হয়েছিলেন, দেখেছি। আর এডিসিতে সবই তো আপনারা আমরা তীব্রাসাহিত্য, তো এডিসির অবস্থা দেখুন না। বিপ্লব দেব এবং ডক্টর মানিক সাহা উনি বলেছেন, বিমল বাবু, যে বাঙালি মুখ্যমন্ত্রী হলেও আমাদের জনজাতি এবং বিজেপি যে সমস্ত আমরা দাবি দাওয়া করেছি জনজাতিদের স্বার্থে, এডিসির স্বার্থে, সার্বিক বিকাশের স্বার্থে, সবটাই ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমরা কেন্দ্রের কাছে পাঠিয়ে রেখেছি। যে সময় বিল আসবে আমাদের সেখানে আমরা দেখেছি আনন্দ শর্মাজি যখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, আমিও মেম্বার ছিলাম পার্লামেন্টের, রাজ্যসভার সদস্য হিসেবে উনি উপস্থাপন করেছেন, তার কপি আমার কাছেও আছে। আমরা যে সমস্ত পাঠিয়েছি হুবহু সবটাই গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এবং ড্রাফটিং কমিটি। এখন সেইগুলি নিয়ে আমিও কথা বলেছি। 50টা সিটের কথা আমি প্রথম এডিসিতে, আমার আগে কেউ বলেনি। আপনারা রেকর্ড দেখুন, অন্তত 3-4 বার আমি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছি। তো যখন হবে হবে, কেন হচ্ছে না তার কারণ কেন্দ্রীয় সরকার চাইছেন উত্তর পূর্বাঞ্চলে যে 10টা এডিসি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকে সমান ক্ষমতা দেওয়ার জন্য। আর কোনো রাজ্য সরকারের সঙ্গে বিরোধ করে সেটা সম্ভব না। তার প্রমাণ ওই মেঘালয়েতে জনজাতি মুখ্যমন্ত্রী, জনজাতির জন্যই সেটা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী জনজাতি হলেও রাজ্য সরকার সেখানে আপত্তি জানানোতে সেটা দেরি হয়ে আছে। ধন্যবাদ। আপনার যে প্রশ্ন, এটা অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। ওই রাজনৈতিক মানে আইপিএফটি বা মথা, তারা তাদের চিন্তাধারা থেকে এই দাবিটা করেছে এবং আমাদের সংবিধানে সে প্রভিশন আছে নতুন রাজ্যের দাবি, এবং গঠনও করা যায়। উত্তর প্রদেশের মতো বড় রাজ্য বা বিহার, মধ্যপ্রদেশকে ভেঙেও নতুন রাজ্য হয়েছে, সেই থেকেও তারা হয়তো বা দাবি করতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আপনাদের যে ছোট রাজ্যকে আরো বিভক্ত করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা হচ্ছে দেখা। তো তার জন্যই তাদের যে দাবি দেওয়া, এটা একেবারে অসাংবিধানিক আমরা বলবো না, সাংবিধানিক, কিন্তু বাস্তবতার দিক থেকেও আমাদের দেখতে হয়। আরেকটা করেছে সেখানে তারা বলেছিলেন, নেতৃত্বরা, এই কনরেড সাংমা এবং আমাদের প্রদ্যুৎ বাবু ছিলেন, সেদিন বলেছেন উইথিন 45 ডেজ আমরা নতুন পার্টির নাম, ফ্ল্যাগ, আইডিওলজি কি হবে ইত্যাদি সব কিছু ওনারা ঘোষণা করবেন। তো এখনো হয়নি। তো যে কথা, আপনার আগে পার্টি হোক, আমাদের সামনে মাথা আছে ওই নতুন পার্টি কি হবে, কি ওয়ান নর্থ ইস্ট এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না। তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য সব ইয়ের মতোই আছে। দেখা গিয়েছিল ওদের যারা মেঘালয় বিভিন্ন অন্য স্টেট থেকে যারা এসেছিল, ওই স্লোগানটা কিন্তু ওরা ব্যবহার করেছিল ওই জায়গায়। এই প্রশ্নের উত্তর বোধহয় ওনারাই দিতে পারবেন ভালোভাবে। ওইটা কি তাদের পার্টি হয়ে গেছে, তাহলে এটাই নাম রাখছেন ওনারা, তো অন্তত আমরা জানি না। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের শরিক দল আইপিএফটি, তারা কালকে প্রেস কনফারেন্স করে বলেছেন যে তারা আগামী দিন দিল্লি যাচ্ছেন, আলাদা সবটাই বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সব এক সময় এক রকমের কথা বলি। যেমন প্রদ্যুৎ বাবু, ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। আম কে বনু কিরিয়া, एक दिन ग्रेटा तिप्रालेन होगा, बांग्लादेश को औकात दिखाने के लिए मैंने ग्रेटा तिप्रालेन मांगा, এটাও বলেছেন তিনি। তাহলে গ্রেটা তিপ্রালেন কেন দরকার, সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন। ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। আমি শুধু বলবো যারা তিপ্রা মাথা করছেন, আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন, বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মাকসাদ, উদ্দেশ্য কি।
থানচা তিপ্রাসা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয় তিনি মুখ বন্ধ করে রাখেন। থানচা হবে? থানচা ওনার দলের মধ্যেও নেই, থানচা ওনার দলের দ্বারা তিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার চালাচ্ছে, আমরা সরকার চালাচ্ছে, তারপরেও एडीसी में घुसने नहीं दूंगा, ये सही है? গণতান্ত্রিক দেশ, আপনি তো 10 বার দিনে সংবিধানের কথা বলেন। সংবিধানটা না হয় আমরা জানি না, কম জানি। আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন। তো যে সংবিধানে লেখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে এডিসির মধ্যে আপনি ঢুকতে দেবেন না, এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পায়? তো কাজে তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ববিরোধিতামূলক। আরো আমি বলছি, প্রদ্যুৎ বাবু উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম। বলেছেন মিনিস্টার নেই রাং আছে, একটা কথার মধ্যে দেখবেন মিনিস্টার নেই রাং আছে, মিনিস্টার ইংরেজিতে হয়ে গেল, নি মানে আবার কম বড়, রাং আছে আবার বাংলা হয়ে গেল। মিনিস্টার নেই রাং আছে, চিনি হিম্মত হে। উনি যদি শুধু ককবরকে বলতেন খুশি করতাম, ককবরবাসী হিসাবে, না হলে শুধু হিন্দিতেই বলতেন মিনিস্টার নেই রাং আছে, চিনি হিম্মত আছে। হিম্মত সবারই আছে। আপনি তো রাজা দাবি করেন, তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে, কিন্তু এটা গণতান্ত্রিক। আর আপনি একজন কোনো মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলেন তখন ওনার নাম বলে দেওয়া উচিত। এই মিনিস্ট্রিতে আপনারও 2 জন মিনিস্টার আছে, তাহলে কোন মিনিস্টারের কথা বলছেন? অনিমেষ বাবুর কথা না বিশ্বকিতু বাবুর কথা? তারাও তো মিনিস্ট্রিতে আছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিমেষ দেববর্মা। বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রোখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার। আমি অনিমেষ বাবুকে প্রশ্ন করতে চাই, তাহলে তিপ্রাসা থানচা উন্নয়ন ডেভেলপমেন্ট এটা কিছুই না, শুধু বিজেপিকে ন্যাশনাল পার্টিকে রোখার জন্যই আপনারা রিজিওনাল পার্টি বানাচ্ছেন। এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটা শক্তি অর্জন করার জন্য ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, তার জন্য কি আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন? এটার একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি, রিজিওনাল পার্টি হয়ে গেল। কারণ শুধু স্টেট না, এখন বিভিন্ন স্টেটকে নিয়েও করার চেষ্টা। মানে মকসদ কি? ন্যাশনাল পার্টিকে রোখার জন্য। আর এটা তো আমরা জানি যে প্রদ্যুৎ বাবু যে স্ববিরোধিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি দাওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই। আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে, আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাইটস দো, সলিউশন দো। আমাদের কাছে বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনেরও দরকার হয় না। আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেজ করা, আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে তিপ্রাসাদের উন্নয়নে যদি চিন্তা ভাবনা করেন ভুল হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি। আন্দোলন ছাড়াই আমরা তিপ্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এটাও আমি বলে রাখছি। তার জন্য এই যে অনিমেষ বাবু থেকে প্রদ্যুৎ বাবুরা যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল, তাহলে আপনারা 2 জন আগে মিলে ঠিক করুন। কংগ্রেসে থাকতে এক কথা, এখন আঞ্চলিক দলে আরেক কথা। এটা কেমন কথাবার্তা? সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, পুরো যে রাজনীতি করছে জনসাধারণকে বুঝে নেওয়ার জন্য, আপনার কি মনে হয় উনি শুধু কি ওনার পরিবারের জন্য রাজনীতি করছে না এই ত্রিপুরা রাজ্যের জনসাধারণের করছে?
দেখা গেছে যখন এমপি সিটটা আসে তখন ওনার বোনের নামটা দিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে কি বলবেন? আমি আরো একদিন বলেছিলাম এই কথা। এটা একটা পার্টি হবে কিনা আমরা এখনো জানি না, তো তার কারণেই মনে হয় এটা এখনো মানে অদৃশ্য সব ইয়ের মধ্যেই আছে। এখানে কি এককভাবে লড়ার মানে এককভাবে লড়ার সাহস কি বিজেপি রাখছে? সাহস বা দুঃসাহস কোনো ব্যাপার না। বিজেপি না কাউকে ভয় করে। বিজেপির তার কতগুলি পলিসি, সেটা হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। আমরা ত্রিপুরার উন্নয়ন এবং শান্তির জন্য কাজ করছি। তো এমন পরিবেশ যদি হয়, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আমরা সবাই মিলে আমরা সিদ্ধান্ত নেব। আগে নির্বাচন ঘোষণা হোক, আমরা একা না একসঙ্গে লড়বো সেটা পরে, যেহেতু আরো 3-4 মাস তো আছেই কমসে কম, তো সময়ে সেটা আপনারা জেনে যাবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। কিনা অন্তত আমি জানি না, আমাদের বলতে নিশ্চয়ই এইগুলি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, পার্টি প্রেসিডেন্টের সঙ্গে কথা হওয়ার কথা, যেহেতু প্রশাসনিক চিফ আমাদের মুখ্যমন্ত্রী এবং পার্টির যিনি হেড আমাদের রাজ্য প্রেসিডেন্ট। দিল্লি যাওয়া তাদের গণতান্ত্রিক অধিকার, আগেও গিয়েছেন, অনেকবার গেছেন, হয়তো বা আরও যাবেন। গ্রেটার ত্রিপুরাল্যান্ড আইপিএফটির রাজনৈতিক দাবি, তো এটা নিয়ে তারা আন্দোলন করছে, তো যেতেই পারেন। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাব মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রেসিডেন্ট। আপনারা বলছেন যেটা লোকসভাতে আটকে আছে, রাজ্য সরকার পাস করে দিয়েছে, কিন্তু এখনো সেটা কেউ রেজ করছে না। এই বিষয়টাও কালকে আমরা বলছে যে ওদের মন্ত্রী যিনি আছেন উনি এই বিষয়টাকে আবার সেক্রেটারিকে দিয়েছে। তো এই বিষয়টা আমি দেখেছি, আপনাদের অবশ্যই মনে আছে সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আমি সেই সময় পার্লামেন্টের সদস্য হিসাবে আমার পার্টি হুইপ জারি করায়, আমি বিজেপির সাংসদ হিসাবে আমি সিএবির বিলে ভোট দিয়েছিলাম। সেই সময় উগ্রপন্থী থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির অনেক লোক ফোন করে বিভিন্নভাবে হুমকি আমাকে দিয়েছিল। তার মধ্যে দিয়ম থাই, যার আসল নাম উৎপল দেববর্মা, উনি সেদিন ভাষণ দিয়েছেন। 2641 জন ওনার ফলোয়ারকে নিয়ে উনি এই পার্টিতে যোগদান দিয়েছেন বলে ভাষণ রেখেছেন। পতাকা কার হাত থেকে নিয়েছেন? প্রদ্যুৎ বাবুর হাত থেকে। এবং তিনি বলেছেন রাজনীতিতে আজকে যোগদান করছি, আপনারা ভাববেন না রাজনীতি আমি 1997 থেকে, যেদিন থেকে উনি টিএসএফ এর লিডার হিসেবে কাজ করেছেন, পরে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে মাস কিলিং এর মাস্টার মাইন্ড ছিলেন। সেই দিন এই সভায় যোগদান করেছেন এবং খুব মানে খুশির মেজাজে প্রদ্যুৎবাবু ওনাকে গ্রহণ করেছেন। এটাও একটা মানে দেখার মতো দৃশ্য সেই দিনের। এই দিয়ম থাই আমাকে মেল করেছিলেন সামাজিক বয়কট করার জন্য, আমাকে সেম কথা বলেছিলেন মথারণের নেতৃত্বরা, আমাকে মারার জন্য হুমকি দিয়েছিলেন যারা আজকে ওই দিন সেখানে তারা যোগদান করেছে। তো কাজে এই যে ওয়ান নোটিস্ট আমরা বলবো, সেই দিন এইখানে যে তারা জনসমাবেশ করলো, এখন ত্রিপুরা মথা হিসাবে তাদের বলার কিছু নেই। গ্রেটার ত্রিপুরাল্যান্ড কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে সেখানেও উল্লেখ নেই ত্রিপুরাল্যান্ডের। তাহলে প্রদ্যুৎ বাবুরা যে বলেন যে কবি না কবি হোগা, 5 साल में नहीं होगा तो 10 साल में होगा, कभी ना कभी होगा, তো পরিষ্কার করে বলা উচিত। একটা আপনারা ইস্তেহারের মধ্যে রাখেন না, বাদ দিয়ে দিলেন, অন্যদিকে কবি না কবি হোগা। এইভাবেই কি আরো 10-15 বছর রাজনীতি করার পরে আবার ভুল করলাম এই কথা বলবেন? তো কাজে ত্রিপুরার মানুষকে আমাদের প্রদেশের তরফ থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করতে চাই, এরকম যে সমস্ত দল ত্রিপ্রাসাদেরকে নিয়ে রাজনীতি করে, এই রাজ্যের মধ্যে যে শান্তির পরিবেশ এখন আমাদের রাজ্য সরকার ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে এবং দেশের প্রধানমন্ত্রী
যেভাবে কাজ করছেন তাতে পুরো দেশ এখন এক হচ্ছে। আমরা যখন নেশন ফার্স্ট বলি তখন তো একটা ভারতের কথাই বলছি না। আর এই উত্তর পূর্বাঞ্চলকে আজকে যেভাবে পৃথিবী এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষ চিনতে পেরেছে, ত্রিপুরা কোথায়, আসাম কোথায়, এই যে পরিচিতি আমাদের, আরো 10-11 বছর আগে তো ছিল না। মানুষ, আমরা যখন কলেজে পড়তাম, যখন ছাত্র অবস্থায় বাইরে যেতাম, আমাদেরকে জিজ্ঞেস করা হতো কাহা সে। আমরা যখন বলতাম আগরতলা আছে, ত্রিপুরা আছে, ये আগরতলা কাহা है, आसाम में है या कहाँ है। তো সেই জায়গা থেকে আজকে त्रिपुरा আগরতলা বললেই বলে अच्छा अच्छा डॉक्टर मानिक शाह जी सीएम है वहां का, उग्रवादियों का एक्टिविटीज नहीं रहा, पीसफुल स्टेट हो गया। এবং উন্নয়নের ক্ষেত্রে এই রাজ্য ছোট হলেও টাকা দিচ্ছে বড় রাজ্যগুলিকেও। 100% আজকে সাক্ষরতায়, পরিকাঠামোর দিক থেকে অনেক উন্নয়ন হচ্ছে। তো এই নর্থ ইস্ট এমনিতেই মোদিজির মাধ্যমে তার পরিচিতি, তার একতা বা ইউনিটি আগের তুলনায় বহুগুণ বেড়েছে। তাহলে আপনারা নর্থ ইস্ট কথা বলে, ওয়ান নর্থ ইস্ট কথা বলে কোন কথা আপনারা বলতে চাইছেন? তো কাজে আপনাদের কথাবার্তায়, আপনাদের নীতিতে উন্নয়ন, স্কুল, কলেজ এইসব তো কিছু নেই, শুধু ক্ষমতার লোক। এডিসিতে 5 বছর ধরে কি করছেন? অডিট তো করান আগে। সাংবিধানিক একটা পদ, অডিটর জেনারেল অ্যান্ড কন্ট্রোলার, ওনাকে চিঠি লিখতে বাধ্য হয়েছে আমাদের রাজ্যপালকে। ত্রিপুরা এডিসিতে আর্থিক শৃঙ্খলা নেই, অডিট হচ্ছে না। তাহলে এটাও একটা সাংবিধানিক ব্যবস্থা যে বাজেট হওয়ার পরে, স্যাংশন হওয়ার পরে টাকা যখন খরচা হয়, কত হলো মানুষের জন্য, স্কুলের ক্ষেত্রে, রাস্তার ক্ষেত্রে, তার হিসাব দিয়ে আবার টাকা আনতে হয়। আমাদের রাজ্য সরকারকেও আনতে হয় সেভাবে। আপনারা সংবিধানের নিয়ম অনুসারে পদে বসে আছেন, ক্ষমতা ভোগ করছেন, অথচ সাংবিধানিক কোনো নিয়ম কানুন মানবেন না। আবার কিছু হলে সব দোষ নন্দঘোষের মতো। তো কাজে মথা নেতৃত্বের কথাবার্তা সব সময় এক জায়গায় এক রকম। এগ্রিমেন্টের ক্ষেত্রেও বলছে ত্রিপুরার কিছু লোক চায় না। আমি তো বারবার জিজ্ঞেস করছি, আমরা জিজ্ঞেস করছি, 1-2 যে সেখানে রেবতী ত্রিপুরা আছে কিনা বলুন না, ডক্টর মানিক সাহা আছেন কিনা বলুন না, না রাজীব ভট্টাচার্য আসেন। নামটা বললে খুশি হতাম, আমরা তারপরে আমাদের প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করতাম। তো কাজে ত্রিপুরার মানুষকে বোকা বানানোর জন্য এসব হচ্ছে। এবং আর একটা কথা, আমাদের মধ্যে যাতে দাঙ্গার পরিবেশ তৈরি হয়, রাজনৈতিক ফায়দা নেওয়া যায়, ত্রিপুরার মানুষকে আমি অনুরোধ করব এই সম্পর্কে সচেতন থাকার জন্য। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.